আটলান্টিক মহাসাগরের বুকে জেগে থাকা 10টি অগ্নিয় দ্বীপের এক রহস্যময় দেশ, যেখানে আফ্রিকান উষ্ণ মরুভূমির বাতাস আর ইউরোপীয় সংস্কৃতির এক অদ্ভুত মেলবন্ধন ঘটেছে। শতাব্দীর পর শতাব্দী ধরে যে দেশটিকে পৃথিবী এক অন্যরকম ভুলেই গিয়েছিল, আর সেই দেশের শূন্য থেকে বিশ্বমঞ্চে রাজত্ব করার অবিশ্বাস্য গল্প বলবে ডকুমেন্টারি বর্ডার। আজ আমরা পাড়ি জমাচ্ছি কেপ ভার্ডে বা কাবো ভার্ডেতে। আমরা উন্মোচন করব আটলান্টিকের এই লুকানো রত্নের প্রতিটি রহস্য। আরাম করে বসে পড়ুন, কারণ এমন রোমাঞ্চকর যাত্রা আপনি আগে কখনো দেখেননি। ভৌগোলিকভাবে কেপ ভার্ডে আফ্রিকা মহাদেশের অংশ। আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে সমুদ্রের তলদেশে তীব্র অগ্নিগিরির মহাবিস্ফোরণের মাধ্যমে এই দ্বীপপুঞ্জের জন্ম হয়েছিল। এক সময় এখানে কোনো মানুষের অস্তিত্ব ছিল না। 1456 সালে পর্তুগিজ নাবিকেরা যখন প্রথম এখানে পা রাখেন, তারা জনমানবহীন এক অদ্ভুত সুন্দর পৃথিবী আবিষ্কার করেছিলেন। আর সেখান থেকে শুরু হয় এক নতুন ইতিহাসে। পর্তুগিজরা এই দ্বীপ আবিষ্কার করার পর একে তাদের প্রধান বাণিজ্যিক কেন্দ্র বানায়। তবে সেই বাণিজ্য কোনো মশলা বা সোনার ছিল না, তা ছিল মানুষের রক্ত মাংসের বাণিজ্য। হ্যাঁ, কেপ ভার্ডে হয়ে ওঠে আন্তর্জাতিক দাস ব্যবসার সবচেয়ে বড় ট্রানজিট পয়েন্ট। আফ্রিকার মহাদেশের মূল ভূখণ্ড থেকে লাখ লাখ মানুষকে বন্দি করে চাবুকের আঘাত আর লোহার শিকলে বেঁধে এখানে এনে রাখা হতো, যতক্ষণ না তাদের জাহাজে করে আমেরিকা বা ইউরোপের বাজারে বিক্রি করে দেওয়া হচ্ছে। এই দ্বীপের প্রতিটি পাথরে মিশে আছে সেই সব অসহায় মানুষের কান্না আর দীর্ঘশ্বাস। কিন্তু এই চরম অত্যাচার আর অন্ধকারের মাঝে জন্ম নেয় এক নতুন সভ্যতা। বিভিন্ন আফ্রিকান উপজাতির সংস্কৃতি এবং পর্তুগিজ ভাষার সংমিশ্রণে তৈরি হয় এক সম্পূর্ণ নতুন জাতি এবং ভাষা, যাকে বলা হয় ক্রেওল। আজ কেপ ভার্ডের মানুষ না পুরোপুরি আফ্রিকান, না পুরোপুরি ইউরোপীয়। তারা অনন্য, তারা কেপ ভার্ডিয়ান। কেপ ভার্ডের ইতিহাস যেমন বেদনার, তাদের সঙ্গীতও তেমনই জাদুকরী। এখানকার বাতাসে ভেসে বেড়ায় মেরোনা সুরের মায়া। এই সুরকে বিশ্ব মঞ্চে যিনি একক জনপ্রিয়তায় নিয়ে গিয়েছিলেন, তিনি হলেন সিজারিও এভোরা, যাকে পৃথিবী চেনে খালি পায়ের ডিভা নামে। মঞ্চে তিনি জুতো ছাড়া গান গাইতেন, কারণ তিনি মনে করিয়ে দিতেন তার দেশের মানুষের দারিদ্র্যের কথা। তার গান শুনলেও আজ মন ভালো হয়ে যায়। আটলান্টিকের বাতাস যেন শিং তাস প্রথার বেদনা আর প্রিয়জনকে হারানোর গল্প ফিস করে বলে যাচ্ছে। সংস্কৃতির এই জাদুকরী রূপান্তর দিয়ে কেপ ভার্ডের যে যাত্রা শুরু হয়েছিল, তা মোটেও সহজ ছিল না। এই দ্বীপপুঞ্জের মানুষকে প্রতি মুহূর্তে লড়াই করতে হয়েছে প্রকৃতির দুটি চরম রূপের সাথে। একদিকে জীবন্ত অগ্নিগিরির আগুন, আর অন্যদিকে এক ফোঁটা পানীয় জলের জন্য হাহাকার। কেপ ভার্ডের অন্যতম বিপজ্জনক এবং রহস্যময় দ্বীপ হলো ফোগো। পর্তুগিজ ভাষায় এর অর্থ হলো আগুন। এই দ্বীপে রয়েছে 3000 মিটার উঁচু একটি সক্রিয় অগ্নিগিরি। শতাব্দীর পর শতাব্দী ধরে এই অগ্নিগিরি যখন জেগে উঠেছে, চারপাশের সবকিছু পুড়িয়ে ছারখার করে দিয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই চরম বিপদের মাঝেও মানুষ এই দ্বীপ ছেড়ে যায়নি। অগ্নিগিরির লাভা যেখানে জমে ঠান্ডা হয়েছে, সেই উর্বরা কালো মাটিতে তারা চাষাবাদ শুরু করেছে এবং তৈরি করেছে পৃথিবীর অন্যতম সেরা স্বাদের ফোগো কফি ও বিখ্যাত ওয়াইন। মৃত্যুর মুখের উপর দাঁড়িয়ে জীবনকে জয় করার এই গল্প শুধু কেপ ভার্ডেই সম্ভব। কিন্তু অগ্নিগিরির চেয়েও বড় যে শত্রু কেপ ভার্ডেকে শতাব্দীর পর শতাব্দী ধরে তাড়া করেছে, তা হলো খরা। চারিদিকে হাজার হাজার মাইল জুড়ে সমুদ্রে জল থাকলেও এই দ্বীপগুলোতে পানীয় জলের তীব্র সংকট। ভৌগোলিক অবস্থানের কারণে এখানে বছরের পর বছর কোনো বৃষ্টি হয় না। 1940-এর দশকে এখানে এমন এক ভয়াবহ খরা হয়েছিল, যার ফলে দেশের প্রায় 1/3 মানুষ না খেতে পেয়ে এবং তৃষ্ণায় মারা গিয়েছিল। সেই সময় বেঁচে থাকার তাগিদে লাখ লাখ মানুষ দেশ ছেড়ে আমেরিকা ও ইউরোপে পাড়ি জমায়। আজ কেপ ভার্ডের মূল ভূখণ্ডের চেয়েও বেশি কেপ ভার্ডিয়ান মানুষ বাস করে দেশের বাইরে। প্রকৃতির এই নির্মমতার কাছে কেপ ভার্ডের মানুষ হার মানেনি। আজ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তারা
সমুদ্রের নোনা জলকে পানের যোগ্য করে তুলেছে, যাকে বলা হয় ডিস্যালিনেশন। ডকুমেন্টারির বর্ডারের দর্শকদের জানিয়ে রাখি, আজ এই কৃত্রিম প্রযুক্তির উপর ভর করেই বেঁচে আছে পুরো দেশের অর্থনীতি এবং আধুনিক জীবন ব্যবস্থা। যেখানে এক ফোঁটা জল ছিল বিলাসিতা, আর সেখানে সমুদ্রের বুক চিরে তৈরি হচ্ছে আধুনিক স্বপ্ন। যে দেশ একসময় খরা, ক্ষুধা আর অগ্নিগিরির আগুনের ছাই হয়ে যাচ্ছিল, সেই দেশই আজ আটলান্টিকের বুকে এক আধুনিক রূপকথার নাম। প্রকৃতির সমস্ত প্রতিকূলতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কেপ ভার্ডে আজ বিশ্বমঞ্চে নিজেকে তুলে ধরেছে এক অনন্য রূপে। বুকে এক আধুনিক রূপকথার নাম। প্রকৃতির সমস্ত প্রতিকূলতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কেপ ভার্ডে আজ বিশ্বমঞ্চে নিজেকে তুলে ধরেছে এক অনন্য রূপে। এখন আমরা দেখব কিভাবে এই মরুভূমির মতো শুষ্ক দ্বীপপুঞ্জে আজ কোটি কোটি ডলারের পর্যটন শিল্পে রূপান্তরিত হলো। কেপ ভার্ডের অর্থনীতি বদলে যাওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে শাল দ্বীপ। পর্তুগিজ ভাষায় শাল শব্দের অর্থ লবণ। একসময় এই দ্বীপটি শুধুমাত্র লবণ উৎপাদনের জন্য বিখ্যাত ছিল, কিন্তু আজ এই দ্বীপের আসল সম্পদ অন্তহীন সাদা বালির সৈকত আর কাচের মতো স্বচ্ছ সমুদ্রের জল। প্রতি বছর ইউরোপ এবং আমেরিকার লাখ লাখ পর্যটক এখানে আসেন শুধু একটু রোদে গা ভেজাতে, উইন্ড সার্ফিং করতে। লবণের খনির সেই ধুলোবালি আজ ঢাকা পড়ে গেছে পাঁচতারা হোটেল আর বিলাসবহুল রিসোর্টের আলোয়। শালের ঠিক পাশে রয়েছে বোয়া ভিস্তা দ্বীপ। এটিকে বলা হয় আটলান্টিকের বুকে সাহারা মরুভূমির একটি টুকরো। আফ্রিকার মূল ভূখণ্ড থেকে তীব্র বাতাস সাহারা বালি উড়িয়ে এনে জমা করেছে এই দ্বীপে। ফলে এখানে তৈরি হয়েছে এক অদ্ভুত বৈপরীত্য। একদিকে ধুধু মরুভূমি, আর ঠিক তার শেষ মাথায় আশ্রয় পড়ছে সমুদ্রের নীল ঢেউ। ডকুমেন্টারি বর্ডারের দর্শকদের জন্য এই দৃশ্যটি এক অবিশ্বাস্য অভিজ্ঞতা, কারণ পৃথিবীর খুব কম জায়গাতেই মরুভূমি আর সমুদ্রকে এভাবে একসাথে হাত মেলাতে দেখা যায়। তবে বিপুল পর্যটনের মাঝেও কেপ ভার্ডে তার প্রকৃতিকে হারিয়ে যেতে দেয়নি। দ্বীপগুলোকে পৃথিবীর অন্যতম প্রধান প্রজনন ক্ষেত্র, বিরল প্রজাতির লগর হেড সামুদ্রিক কচ্ছপদের জন্য। পর্যটন বাড়ার সাথে সাথে কেপ ভার্ডের মানুষ তাদের এই প্রাকৃতিক সম্পদকে রক্ষা করতে কড়া আইন তৈরি করেছে। তারা প্রকৃতিকে ধ্বংস করে নয়, বরং প্রকৃতির সাথে মিশে নিজেদের ভাগ্য বদলাচ্ছে। প্রকৃতি ও অর্থনীতি জয় করার পর এই দেশের আসল বিস্ময় ফুটে উঠেছে এর শাসনাবস্থা। আফ্রিকা মহাদেশের বহু দেশ যখন যুদ্ধ, সামরিক অভ্যুত্থান আর রাজনৈতিক অস্থিরতা জর্জরিত, তখন কেপ ভার্ডে সেখানে এক জলজলে ব্যতিক্রম। 1975 সালে পর্তুগাল থেকে স্বাধীনতা পাওয়ার পর কেপ ভার্ডে খুব দ্রুত একটি স্থিতিশীল বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলে। এখানে কোনো গৃহযুদ্ধ বা রাজনৈতিক রক্তপাত হয়নি। বিশ্ব সূচকে কেপ ভার্ডে আজ আফ্রিকার সবচেয়ে দুর্নীতিমুক্ত এবং সবচেয়ে নিরাপদ দেশগুলোর মধ্যে অন্যতম। এখানকার শক্তিশালী আইনি ব্যবস্থা এবং সুশাসনই বিদেশি বিনিয়োগকারীদের এই দেশে কোটি কোটি ডলার বিনিয়োগ করতে ভরসা দিয়েছে। রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি এর সাংস্কৃতিক স্বাধীনতাও সমান শক্তিশালী। সাও ভিয়েস্তের দ্বীপে মিন্দেলো শহরকে বলা হয় এই দেশের সাংস্কৃতিক রাজধানী। প্রতি বছর এখানকার কার্নিভালে ব্রাজিলের রিও ডি জেনেরিওর মতো রং আর আনন্দের বন্যা বয়ে যায়। এখানকার মানুষ তাদের ইতিহাসকে ভোলেনি, কিন্তু তারা অতীতকে পেছনে ফেলে জীবনের প্রতিটি মুহূর্তকে ইতিবাচকভাবে উদযাপন করতে জানে। আর এই প্রাণবন্ত মানসিকতায় তাদের বিশ্বের বুকে এক অনন্য জাতি হিসাবে প্রতিষ্ঠিত করেছে। ইতিহাস আর সুশাসন আর প্রকৃতির লড়াই তো আমরা দেখলাম, কিন্তু কেপ ভার্ডের এই রূপকথা কি শুধু মাঠের বাইরে সীমাবদ্ধ? একদম নয়। মাত্র 5.5 লাখ মানুষের একটি পুচকে দ্বীপরাষ্ট্র আজ বিশ্ব ফুটবলের বড় বড় পরাশক্তিদের বুকে কাঁপন ধরিয়ে দিচ্ছে। ফুটবল বিশ্বে যাদের ডাকা হয় ব্লু শার্ক বা নীল হাঙর নামে। 2000 সালেও ফিফার র্যাঙ্কিংয়ে কেপ ভার্ডের অবস্থান ছিল একদম তলানিতে, 182 নম্বরে। কিন্তু এই দ্বীপের মানুষের রক্তে মিশে আছে লড়াই করার ক্ষমতা। অভাব অনটনের মাঝেও সমুদ্রের বালুচরে ফুটবল খেলেই বড় হয়েছে এখানকার তরুণরা।
ক্যামারুন, ঘানা কিংবা আলজেরিয়ার মতো আফ্রিকার বড় বড় ফুটবল পরাশক্তিদের হারিয়ে তারা প্রমাণ করে দেয় ফুটবল মাঠে জনসংখ্যা বা অর্থ নয়, বরং জেদ আর ইচ্ছা শক্তি শেষ কথা। কেপ ভার্ডের ফুটবলের এই অবিশ্বাস্য রূপান্তরের পেছনে রয়েছে এক মাস্টার প্ল্যান। খারার কারণে কেপ ভার্ডের যে লাখ লাখ মানুষ ইউরোপীয় বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিল, সেই অভিবাসী বা ডায়াসপোরাদের ঘরের সন্তানরাই আজ কেপ ভার্ডের ফুটবলের মূল শক্তি। ক্রিস্টিয়ানো রোনালদোর সাবেক সতীর্থ লুইস নানি থেকে শুরু করে সুইডেনের কিংবদন্তি হেনরিক লারাসন, অনেকেরই শিকড় কিন্তু এই কেপ ভার্ডের দ্বীপে। বর্তমান সময়ে ইউরোপের নামি দামি ক্লাবে খেলা তরুণদের খুঁজে বের করে কেপ ভার্ডে তাদের জাতীয় দলে খেলার সুযোগ করে দেয়। ইউরোপীয় ট্যাকটিক্স আর আফ্রিকান শারীরিক শক্তি, এই মেলবন্ধনই ব্লু শার্কদের আজ অপরাজয়ের করে তুলেছে। বিশেষ করে 2026 সালের ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বে তারা যে ফুটবল শৈলী দেখিয়েছে তা বিশ্ব ক্রীড়া মোদীদের তাক লাগিয়ে দিয়েছে। গ্রুপ পর্বের কঠিন বাধা পেরিয়ে তারা যেভাবে লড়াই করেছে তা রূপকথাকেও হার মানায়। আটলান্টিকের এই ছোট্ট দ্বীপপুঞ্জ আজ প্রমাণ করেছে যে মানচিত্রে আপনি যতটা ছোট হন না কেন, বুক ভরা স্বপ্ন আর অদম্য সাহস থাকলে আকাশের সমান লক্ষ্যকেও ছুঁয়ে ফেলা সম্ভব। ইতিহাস আর সংস্কৃতি, অগ্নিগিরি, পর্যটন আর সবশেষ ফুটবলের সবুজ মাঠ কেপ ভার্ডে আমাদের দেখালো কিভাবে শূন্য থেকে একটি দেশ অনন্য উচ্চতায় পৌঁছতে পারে। যে দ্বীপের জন্ম হয়েছিল সমুদ্রের তলদেশের অগ্নিগিরির আগুনে, যে দ্বীপের মাটি একসময় ভিজেছিল দাসের রক্ত আর চোখের জলে, সেই কেপ ভার্ডে আজ বিশ্বের বুকে এক অনন্য রোল মডেল।